আসসালামু আলাইকুম, আমি আরিফ মোল্লা। তো আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়টা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় আইসিটির জন্য। এই অধ্যায়ের পার্ট দুইটা, পার্ট ওয়ানে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, পার্ট টুয়ে ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করা হয়েছে। তো পার্ট ওয়ান যেহেতু সংখ্যা পদ্ধতি, তার মানে বুঝতেই পারছেন আমরা এখানে কী নিয়ে কথা বলবো। অবশ্যই সংখ্যা পদ্ধতির আদ্যপাদ্য নিয়ে কথা বলবো। আমরা জানি সংখ্যা এটা অনেক প্রাচীনকাল থেকেই হয়ে আসছে, প্রাচীনকাল থেকে এটার ব্যবহার আছে। তো যখন প্রাচীনকালে এটা সংখ্যাকে কীভাবে ব্যবহার করা হতো, হয়তো কোনো একটা কুড়ির মাধ্যমে কোনো একটা দাগ কেটে হয়তো তাদের কোনো ভাষায় এটা গণনা করা হতো। তো সংখ্যার প্রচলন একদম প্রাচীনকাল থেকেই। তো এখানে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু জানবো। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা নন পজিশনাল, একটা পজিশনাল। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে ওই ধরনের সংখ্যা পদ্ধতিকে বোঝায় যেই সংখ্যা পদ্ধতি নিজে একটা মান, নিজে একটা ভ্যালু বহন করবে, কিন্তু সেই ভ্যালুটাকে যখন আমি আগে পিছনে করব আমার সেই ভ্যালুটা কখনো পরিবর্তন হবে না। যেমন নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আছে প্রমাণ সংখ্যা। আমরা জানি প্রমাণ সংখ্যা দেখতে কেমন, আই, ভি, এক্স এরকম, ঠিক আছে। তো এখানে আই দ্বারা বোঝানো হয় কাকে? এককে। ভি দ্বারা বোঝানো হয় 5কে, এক্স দ্বারা বোঝানো হয় 10কে, এরকম হয়। হ্যাঁ, তো দেখেন এইখানে আই দ্বারা যেহেতু এককে বোঝানো হচ্ছে, যখন আমরা 6 প্রকাশ করব, 6, তখন আমাদের কি হচ্ছে দেখেন, ভি আই এটা ব্যবহার করছি আমরা। দেখেন এইখানে কিন্তু আমাদের পজিশনটা কোথায় আসছে? পজিশনটা কিন্তু আমার 5-এর ভি এর পরে আসছে, কিন্তু এইখানে আই এর ভ্যালু কিন্তু 1 এবং ভি এর ভ্যালু কিন্তু 5ই আছে। যদি আমরা এখানে আরেকটা দেখাই, 4কে দেখাই, যদি আমরা 4 হবে কিভাবে? আই ভি। তার মানে কি দেখেন, এইখানে আই মানে কিন্তু 1ই আছে এবং ভি মানে কিন্তু 5ই আছে। তার মানে কি 5-এর আগে, তার মানে কত? 4। এটা বোঝানো হচ্ছে। তো দেখেন যে আমরা এই যে সংখ্যা পদ্ধতি, আমরা কি বলেছিলাম নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কেমন হবে? তার পজিশনকে যদি আমরা পরিবর্তন করি তার ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। তো এইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যখন 6 লিখেছি, ভি এর পরে আই দিয়েছি, এখানে আমাদের ভ্যালু যেমন 5-এর পরে 1, 6 হয়ে গিয়েছে, এখানে ভ্যালুর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেম ওয়েতে যখন 4 লিখেছি তখন কিন্তু আমাদের ভি এর আগে আই লিখেছি, তার মানে কি 5-এর আগের সংখ্যাটা যেটা সেটা হচ্ছে 4। তো এই হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই নন পজিশনালের মধ্যে আরেকটা সংখ্যা পদ্ধতি আছে যাকে আমরা টালি বলি, টালি বা ট্যালি যেটা বলে। সেটা কেমন? সেটাতে যদি আমরা 1 বোঝাই তাহলে সেখানে 1, আমরা যদি কোথাও 4 বোঝাই, 4 হবে কীভাবে? 1 2 3 4, 4টার দাগ। কোথাও যদি আমরা 5 বোঝাই, 5 হবে কীভাবে? 1 2 3 4 5, এরভাবে। মানে আমরা যেখানেই এই ভ্যালুটা যেখানেই যাবে সেখানে তার মান সেম থাকবে, কোথাও গিয়ে সে পরিবর্তন হবে না। যেমন আমরা যদি এখানে 16কে লিখতে চাই, টালি সংখ্যায় 16 লিখতে চাই, তাহলে কিভাবে হবে দেখেন। আমাদের কী করতে হবে? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে কত হলো? 5 5 5 15, আর একটা দিয়ে দিলাম, তাহলে আমাদের কত হয়ে গেল? 16। তাহলে টালি সংখ্যা আমাদের কীভাবে বোঝালাম? 16 এইভাবে বোঝাইলাম। তার মানে কি 5 5 5 5 আমি যেখানেই নিয়ে যাই না কেন সেখানে আমার এই ভ্যালুটা সেম থাকবে, এখানে ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। তো এই ছিল আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা দেখব একটু পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে ওই ধরনের সংখ্যা পদ্ধতিকে বোঝায় যেই সংখ্যা পদ্ধতি পজিশনের ভিত্তিতে তার মানের পরিবর্তন হয়। দেখা যাচ্ছে আমি কোথাও যদি এরকম দেখাই যে 20, এখানে কত হচ্ছে? এই 20কে যদি আমরা উল্টায় লিখি, 0কে আগে দিই, 2কে পরে দিই, তাহলে দেখেন আমাদের কি হয়ে যাচ্ছে? সংখ্যার কিন্তু মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই জন্যই বলা হচ্ছে এটাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি। মানে এটা তার অবস্থানের উপর সেটা ডিপেন্ডেবল, অবস্থান যেখানে যেমন তার মান সেখানে তেমন হয়ে যাবে। তো আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো এখন ব্যবহার করি বর্তমানে, সেই সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে দশমিক, তাদের ভ্যালু 10, 0 থেকে আমরা 9 পর্যন্ত ব্যবহার করে দুনিয়ার A to Z সংখ্যা আমরা লিখতে পারি। যেমন আমাদেরকে যদি কেউ বলে 599 লেখো, তাহলে আমরা কিভাবে লিখি? 599। দেখেন 599 কিন্তু আমাদের হয়ে গেল, কিন্তু এখানে আমরা ব্যবহার করলাম কয়টা সংখ্যা? টোটাল এই
এই যে 10টা সংখ্যা, এই 10টা সংখ্যা ব্যবহার করে আমরা দুনিয়ার সবগুলো সংখ্যা লিখতে পারি। তো এই জন্যে এগুলোকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। প্রথম নাম্বার হচ্ছে বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতি প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতি। তৃতীয়টা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তৃতীয়টা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো দেখেন বাইনারি সংখ্যা পদ্ধতি, আমরা যেহেতু বলেছি পজিশনাল সংখ্যা পদ্ধতি তার একটা বেজের উপর ভিত্তির উপর নির্ভর করে চলাচল করে। বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2 এবং এর মৌলিক সংখ্যা হচ্ছে 2টা, একটা হচ্ছে 0 আর একটা 1। এবং অক্টালের বেজ হচ্ছে 8, এর সংখ্যা হচ্ছে 0 থেকে 7। ডেসিমেলের ভিত্তি 10 এবং এর সংখ্যা হচ্ছে 0 থেকে 9। হেক্সাডেসিমেলের ভিত্তি 16, এর সংখ্যা হবে 0 থেকে 15। তবে এইখানে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে একটু হিসাবটা একটু আলাদা। সেখানে আমাদের হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাদের 0 থেকে 9 আমাদের সেম থাকবে। তারপরে গিয়ে যখন আমরা 10 লিখব, 10 না লিখে লিখব A, 11 না লিখে লিখব B, 12 না লিখে লিখব C, 13 না লিখে লিখব D, 14 না লিখে লিখব E এবং 15 না লিখে লিখব F। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের প্রাইমারি নাম্বারগুলো। ঠিক আছে, তো আমরা কি করব এখন, আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির কিছু উদাহরণ দেখি। বাইনারি সংখ্যা পদ্ধতি কেমন হয়। আমাদের বাইনারি সংখ্যা বলেছি যে ডিজিট 0 এবং 1, কারণ এর বেজ 2, বেজের উপর ভিত্তি করে এর ডিজিটগুলো হয়। তো যেহেতু এর ডিজিট 0 এবং 1, তাহলে আমরা একটা সংখ্যা লিখতে পারি 0 1 1, এটার বেজ হবে 2। এইটা দেখলে, এই বেজটাকে দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে বাইনারি সংখ্যা। ঠিক আছে, তারপর আমরা যখন অক্টাল সংখ্যা দেখব, অক্টাল সংখ্যা আমরা বলেছি কত থেকে হবে, 0 থেকে 7, এই 8টা সংখ্যা। এর বেস যেহেতু 8 এবং এর সংখ্যা থাকবে 8টা, তাহলে অক্টাল যদি হয় তাহলে আমরা কিভাবে লিখতে পারি 7 0 3 6, এভাবে লিখতে পারি। এইটার বেজ হবে 8। এইটা দেখলে যেমন বুঝবো আমরা বাইনারি, এইটা দেখলে বুঝবো আমরা এটা অক্টাল। কি দেখলে, এই 8কে দেখলে আমরা বুঝবো এটা বেস যেহেতু 8, তার মানে এটা অক্টাল। ঠিক আছে, তারপর আমরা যখন ডেসিমাল দেখব তখন আমরা কিভাবে হবে 1 3 4, ঠিক আছে। এটাকে আমরা যখন ডেসিমাল দেখব তখন আমাদের এটার ভিত্তিগত থাকবে 10। ঠিক আছে, এইটা দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তারপর আমরা যখন হেক্সাডেসিমাল দেখব তখন দেখা যাচ্ছে এরকম থাকতে পারে A 4 E 1, এরকম থাকতে পারে, কিন্তু এর বেস থাকতে হবে 16 বেস থাকবে কত 16। এটা দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে হেক্সাডেসিমাল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, 1 বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। তো তাদের ভিত্তিগুলো আমরা দেখলাম এবং তাদেরকে চেনার উপায়গুলো আমরা একটু দেখে নিলাম। এই পর্যন্তই, কিন্তু আমরা আজকে নতুন একটা জিনিস শিখব, যে এটা ম্যাক্সিমাম ইন্টারমিডিয়েট স্টুডেন্ট এটা ভুল করে থাকে। আসলে শুধু আমরা যখন পড়াইতে আসি তখন তো আমরা শুধু যারা মানে খুব হাই লেভেলের স্টুডেন্ট তাদেরকে পড়ানোর জন্য আসি না, আমরা একদম লোয়ার থেকে একদম সবাইকে আমরা পড়ানোর জন্য আসি। তো অনেকেই আমাকে এই ধরনের প্রশ্ন করে যে আসলে ভাইয়া রোমান সংখ্যাতে আমরা যখন 10 পর্যন্ত তো লিখতে পারি, 10 20 এগুলো লিখতে পারি, কিন্তু তার উপরে গিয়ে 50 100 1000 এগুলো আমরা কিভাবে লিখব। তো আসলে তাদের জন্য এই শর্ট টিপসটা আমি একটু দিতে চাই। আমাদের সবসময় মনে রাখতে হবে রোমান সংখ্যাটা কিভাবে চলে। রোমান সংখ্যার 1 সমান I এবং 5 মানে
ভি 10 মানে এক্স। এই পর্যন্ত আমরা সবাই জানি, কম বেশি আমরা সবাই এগুলো সম্পর্কে অবগত আছি। কিন্তু যখন আমরা লিখব 50, 55, 56 বা আমি 60 লিখতে চাই, তখন আমি কিভাবে লিখব? তখন কি আমি এভাবে লিখবো এক্স 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 এক্স, তারপরে এটা কি আমাদের 60 হলো? 1 2 3 4 5, এটা কি আমাদের 60? না, এরকম না। কিন্তু আমরা যদি 36 লিখতে যাই তাহলে কিভাবে লিখবো? এক্স 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 ভি আই। আমাদের কিন্তু এটা কিন্তু 36 হয়ে গেল। কিন্তু 60 যদি আমরা লিখতে যাই তখন কিন্তু 6টা এক্স দিলে আমাদের 60 হবে না। তো তার মানে অবশ্যই আমাদেরকে এইখানে রোমান সংখ্যার 50-এর উপরে গেলে, 50 অথবা 50-এর উপরে গেলে এবং 100-র নিচে থাকতে গেলে আমাদের আলাদা একটা সিম্বল ব্যবহার করতে হয়। তো সেই সিম্বলটা হচ্ছে আমাদের এল। 50 যখন হবে তখন আমাদের সিম্বলটা হবে এল। তাহলে যদি আমরা 60 লিখতে চাই, তাহলে যেহেতু এটা তো আমাদের হবে না, তাহলে 60 যখন আমরা লিখতে চাই তখন আমাদের কি করতে হবে? এল এক্স। এল মানে 50, এক্স মানে 10। তাহলে এই 50 আর 10 যোগ করলে 60 হলো। তাহলে আমরা এখন কি করতে পারছি? 50 থেকে 99 সবগুলো আমরা এখন কিন্তু এই মাধ্যমে লিখতে পারতেছি। কিন্তু 100 থেকে তার উপরে যাবো, 100 থেকে 499 যাব, তখন আমি কি করব? তাহলে আমাদের সেক্ষেত্রে 100 এর পরবর্তীতে যখন আমরা যাব 100 হলে তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখব সি। 100-র জন্য আমরা লিখব সি। তাহলে আমরা যদি 101 লিখতে চাই তাহলে আমরা লিখব সি আই। তাহলে আমাদের কত হয়ে গেল? 101। এইবার যদি আমরা 500 লিখতে চাই, কারণ আমরা তো এখানে শিখলাম 100 থেকে 499 পর্যন্ত, এখন যদি আমি 500 লিখতে চাই তাহলে আমাকে কত লিখতে হবে? ডি। 500 এর জন্য নিতে হবে ডি। যদি আমাকে বলে 550, ধরো 550 আমাকে লিখতে বললো, তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখবো ডি এবং 50-এর জন্য কত? এল। ডিএল। ডিএল মানে 550। ঠিক আছে? তো আরেকটা আছে, সেটা হচ্ছে 1000। 1000 যদি হয় তাহলে আমরা কি লিখব? 1000 যদি হয় তাহলে আমরা লিখব এম। 1000 হলে আমরা লিখব এম। এখন ধরো যদি আমার থাকে 1565, তাহলে আমি এটা কীভাবে লিখব? এটার জন্য আমরা জানি 1000-এর জন্য কত লিখতে হবে? এম। 1000-এর জন্য এম। ক্লিয়ার? তারপর লিখব 500। 500-এর জন্য কত লিখতে হবে আমাকে? ডি। এম ডি। তাহলে আমাদের 1000 হয়ে গেল, 500 হয়ে গেল। এখন 65। 65-র জন্য কি করতে হবে আমাকে? এখন আমাদের এখানে 65। ঠিক আছে? আমাদের 1000-এর কাজ হয়ে গেছে, 500-র কাজ হয়ে গিয়েছে, এখন বাদ আছে 65। 65 আমরা যদি লিখতে যাই, 65 তো এখানে তো আমাদের ডাইরেক্ট 65 লেখার কোনো স্কোপ নেই বা 65 লেখার মতো কোনো সংখ্যা নেই। এখন আমরা এটাকে কী করতে হবে? ভাঙতে হবে। 50 প্লাস 15, এটা হবে 65। তাহলে 50-এর জন্য আমরা কি দিব? 50-এর জন্য দিব আমরা এল এবং 15-এর জন্য কি দিব? এক্স ভি। এক্স ভি। তাহলে হয়ে গেল আমাদের 1565। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের এই রোমান সংখ্যার 1, 5, 10, 50, 100, 500, 1000 এইগুলো ব্যবহার করে যত বড়ই এখন সংখ্যা আসুক, এখন আমরা এগুলো ব্যবহার করে কি করতে পারবো? সংখ্যাগুলোকে আমরা রোমান সংখ্যায় প্রকাশ করতে পারবো। তো এই ছিল আজকের মতো আমার ভিডিও।